ছেলেটার মাথায় ঢোকার ক্ষমতা তো আমার নেই, শুধুমাত্র আমার কেন তোমারও নেই, বা কোনো মানুষেরই সেই ঘটনা সেই স্বাধীনতাটা বা সেই জায়গাটা কিন্তু নেই, তাই তো? তোমার গায়ে হাত দিতে আসে, ঘুরিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারার অধিকারটা কিন্তু তোমার আছে। যে রাস্তাঘাটে যখন আমরা বেরাই, তুমিও ইপটিজিংয়ের শিকার হয়েছো, আমিও কিন্তু ইপটিজিংয়ের শিকার হয়েছি। আমার সোসাইটি কোন দিকে যাচ্ছে হয়তো সেই জিনিসটার একটা প্রকাশ। অর্থাৎ আমি যদি সিপিএমের আমলের কথা বলি, সেখানে কিন্তু জ্যান্ত মানুষকে মাটির তলায় পুঁতে দেওয়া হতো। ইনফ্যাক্ট আমরা এই ঘটনাও দেখেছি যেখানে হয়তো রক্তমাখা ভাত তার নিজের মাকে খাওয়ানো হয়েছে। তুমিও একটা জায়গায় কাজ করো, সেই কোম্পানির মধ্যে যদি 10 জন কাজ করে, 10 জনের মধ্যে একজন যদি এরকম একটা নোংরা মানসিকতার লোক থাকে, সেই জিনিসটা আমি আশা করি তুমি এখনো বুঝতে পারোনি। কারণ তুমি যদি বুঝতে পারতে, তুমি স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে কমপ্লেনটা করতে, তাই তো? এখানে যদি আমার সাথে কেউ দুর্ব্যবহার করে এবং সেই ধাবায় উপস্থিত যে বাকি লোকজনরা রয়েছে তারা যদি মৌনব্রত পালন করে, চুপ করে থাকে, তাহলে কিন্তু তারাও সেই নোংরামিটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে কোনোভাবে। পুতুলের মধ্যে কোনো পুতুলের গায়ে কার্তিক মহারাজের নাম লেখা নেই। কি সুন্দরভাবে ওই রেপিস্ট, মানে অর্থাৎ ক্ষমা করবেন, রেপের এরকম গুরুতর অপরাধে যিনি অভিযুক্ত, ওনাকে বিজেপিরা বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে। ইতিমধ্যে কসবা ঘটনা গেছে, কসবা ঘটনায় এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং সেই ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি। সেখানে যে দেখা যাচ্ছে কলকাতার আরও একটি নামী কলেজের নাম উঠে আসছে এবং সেই নামে আমরা জানি যে IIM যে ম্যানেজমেন্ট কলেজ রয়েছে, সেখানে বলা হচ্ছে অভিযোগ এসেছে এখনো পর্যন্ত একজন তরুণী ধর্ষণ হয়েছেন, তাও বয়েজ হোস্টেলে যে, এবং ইতিমধ্যে তাকে সেই ছাত্রকে যিনি যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেফতারও করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে কলেজে কেন এই ধরনের ঘটনা ঘটবে? কসবা ঘটনাও সেখানে কলেজের নাম ছিল, এখন এই ঘটনাতে আবারও একটি ম্যানেজমেন্ট কলেজের নাম উঠে আসছে। দেখুন, মানসিকভাবে বিকৃত মানুষ কোথায় উপস্থিত আছে না আছে সেই জিনিসটা তোমার আমার বোঝা ভারী কঠিন। এই জিনিসটা আমি আগেও বলেছি এবং সমান কথাটা আমি এখানে রিপিট করতে বাধ্য হচ্ছি। এবং IIM ম্যানেজমেন্ট কলেজে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার ব্যাপারে আমিও অবগত হয়েছি, আমিও জানতে পেরেছি। দেখুন, যদি বাস্তবে এরকম ঘটনা ঘটে, আমি আবারও বলছি, আমাদের প্রশাসন কিন্তু সেটার বিরুদ্ধে একটা পদক্ষেপ আগেও নিয়েছে এবং আগামী দিনেও নেবে, এইটুকুনি আমার বিশ্বাস এবং এইটুকুনি আমার কথা আমি দিতে পারি। যেহেতু আমি তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি হিসাবে এই কথাগুলো বলছি, সেখান থেকে এই জিনিসটা দেখার দায়িত্ব, অন্তত পদক্ষেপ নেওয়ার দায়িত্ব প্রশাসনের। সেই জায়গাটা প্রশাসন কতটা করছে না করছে সেই জিনিসটা আমরা দেখব। এবার তুমি যদি এই প্রশ্নটা আমার দিকে ছুড়ে দাও যে IIM-এ এই জিনিসটা কেন ঘটলো বা ছেলেটা এরকম কেন করলো, ছেলেটার মাথায় ঢোকার ক্ষমতা তো আমার নেই, শুধুমাত্র আমার কেন তোমারও নেই, বা কোনো মানুষেরই সেই ঘটনা সেই স্বাধীনতাটা বা সেই জায়গাটা কিন্তু নেই, তাই তো? তো সেখান থেকে আমি বলতে চাইছি যে যেই ঘটনাগুলো একটার পর একটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, এগুলো অত্যন্ত নিন্দনীয় এবং এইটা না সমাজের একটা নোংরা দিক আমাদের চোখের সামনে উঠে আসছে। কসবা কাণ্ডের কথা তুমি বললে এবং কসবা কাণ্ডের পরবর্তীতে এখন এই IIM-এর ঘটনা। যাই হোক, IIM-এ কোনো আলাদা করে কোনো তৃণমূল, বিজেপি, CPM-এর ইউনিট নেই বলে হয়তো কোনো পার্টির কথা এখনও তুমি শুনতে পাচ্ছ না বা আমি শুনতে পাচ্ছি না। যদি কোনো তৃণমূল, CPM, বিজেপি বা কংগ্রেসের কোনো ইউনিট থাকতো, তাহলে হয়তো পার্টিগত রাজনীতি করতে বিজেপি খুব সুন্দরভাবেই লাফিয়ে ঝোপিয়ে এই IIM নিয়ে পড়ে যেত। কিন্তু সেই জিনিসটা এখনও আমরা দেখতে পাচ্ছি না, কারণ সেই সুযোগটা বিজেপির কাছে এখনও আসেনি, হাতে সেই সুযোগটা নেই। কিন্তু আমি আবারও বলছি, যেইভাবে, যেহেতু মেয়ে তো আমি এবং তুমি যে আমার ইন্টারভিউ নিচ্ছ, তুমিও একজন মেয়ে, আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলি যে রাস্তাঘাটে যখন আমরা বেরাই, তুমিও ইপটিজিংয়ের শিকার হয়েছো, আমিও কিন্তু ইপটিজিংয়ের শিকার হয়েছি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের রেসপন্স যেটা হয় ভীষণ স্পন্টেনিয়াস হয় এবং সেটা হওয়া উচিত, আমি ভীষণভাবে মনে করি সেটা। কারণ কেউ যদি তোমার গায়ে হাত দিতে আসে, ঘুরিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারার অধিকারটা কিন্তু তোমার আছে তো, সমানভাবে আমারও আছে। তাই যদি কোনো মানুষ তো এরা নয়, বাস্তবে এরা পিশাচ, যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠে আসছে বা যারা হয়তো এই অভিযোগের সাথে অভিযুক্ত, পরবর্তীতে প্রমাণ হলে আমি বলবো যে তাদেরকে ওই মানুষের তকমা থেকে অন্তত সরিয়ে আনা হোক, কারণ তারা বাস্তবে মানুষ নয়, তারা পিশাচ। এবং এই পিশাচদের বিরুদ্ধে আমাদের যদি আমি বাংলার প্রশাসনের কথা বলি, যদি আমি পুলিশের কথা বলি, তারা বরাবরই স্টেপ নিয়েছে এবং আগামী দিনেও নেবে। এবং সমান ঘটনাটা আমরা IIM-এর ক্ষেত্রেও দেখব, যে যদি অভিযোগটা সত্যি হয়। কিন্তু ইতিমধ্যে আমি এটাও শুনেছি যে যিনি অভিযোগ করেছেন, ওনার বাবা কিন্তু এই জিনিসটা বলেছেন যে এরকম কিছু হয়নি। এবং এই গোটা বিষয়টাই কিন্তু একটা কি বলবো, তথ্য সাপেক্ষিক বললে চলবে না, তথ্যর পরবর্তীতে গোটা বিষয়টা জাজ করা হবে এবং জাজ করার জায়গায় কিন্তু আমিও নেই, তুমিও নেই। তো সেই জিনিসটা না হয় আমরা অপেক্ষা করি। কিন্তু যদি একটা তুমি ওয়ান লাইন স্টেটমেন্ট দিতে বলো, তাহলে আমি বলবো যে ঘটনাগুলো ঘটছে, এইগুলো আমার সোসাইটি কোন দিকে যাচ্ছে হয়তো সেই জিনিসটার একটা প্রকাশ। এবং কোথাও যে সম্প্রতিকালে এসে
আগে কেমন ছিল যদি আমি তুলনা করি সম্প্রতিকালে এসে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান অন্তত এই ধরনের বিষয় হবে বা হতে পারে এটা কখনো আশা করা হয়নি, এখন সেই জিনিসগুলি আমরা বাইরে, যেমনটা তুমি বলে ইফটিজিংয়ের কথা বাইরে আমরা শুনি, এখন সেটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটছে বা অভিযোগ এখনো পর্যন্ত মানে সামনে আসছে। আগে যে হয়নি এই জিনিসটা এত স্পষ্ট তুমি কিভাবে? হয়তো আগে বহু এরকম কাণ্ড হয়েছে বা এর থেকেও বড় কাণ্ড হয়েছে যেগুলো হয়তো তুমি কভার করতে পারোনি বা সেই বিষয়ে হয়তো তোমার প্রশ্ন করার জায়গাটা ছিল না, এরকম তো হতে পারে। এবং আমাদের এখন একটা জিনিস বুঝতে হবে যে এখন মিডিয়া অত্যাধিক স্ট্রং হয়েছে, এখন তুমি যে কোনো ইস্যুতে সকলের কাছ অবধি গিয়ে সেই প্রশ্নটা তুলতে পারো, সেই বাক স্বাধীনতা তোমার রয়েছে, সেই প্রশ্ন করার ক্ষমতা তোমার রয়েছে, সেই সাহস তোমার রয়েছে। আগে যে মেয়েরা সাফার হয়নি এটা আমি বলবো না, অর্থাৎ আমি যদি সিপিএমের আমলের কথা বলি সেখানে কিন্তু জ্যান্ত মানুষকে মাটির তলায় পুঁতে দেওয়া হতো। ইনফ্যাক্ট আমরা এই ঘটনাও দেখেছি যেখানে হয়তো রক্তমাখা ভাত তার নিজের মাকে খাওয়ানো হয়েছে, এইসব ঘটনা তো হয়েছে। তাহলে সেইখানে যখন এইসব ঘটনা হয়েছে কোনো এক কঙ্কাল কাণ্ডের সাথে যার নাম জড়িত ছিল, তার পরবর্তীতে কদিন আগেই ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তাহলে উনি যখন এখন ক্ষমতায় নেই তখনই এইসব ভিডিও ভাইরাল হচ্ছে, তাহলে ওনারা যখন ক্ষমতায় ছিল সেই সময় জিনিসটা হয়নি বলাটা কি ঠিক হবে? আমার কথাটা হচ্ছে সেখানে। তাহলে সেই সময় কতভাবে এই জিনিসটা হয়েছে বা কত সংখ্যায় হয়েছে যে প্রত্যেকটা মেয়েকে যদি একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয় প্রত্যেকটা মেয়ে হয়তো ভয়ে কাঁপতো। আমার কথাটা হচ্ছে সেখান থেকে আমরা একটা জায়গায় হয়তো অগ্রগতি করে এসছি, অন্তত আমরা এখন মুখটা খুলতে পারি, এইটা কিন্তু আমাদের কাছে একটা পাওনা। কারণ এই জিনিসটা এসছে কিন্তু নারী ক্ষমতায়ন বা নারীর আজকাল মেয়েরা যেইভাবে এডুকেট হয়ে উঠছে যে সংখ্যাটা কিন্তু আগে এতটা ছিল না। আমরা প্রত্যেকে জানি সেটা কন্যাশ্রী হোক বা আগে যে জিনিসটা হতো যে একটা মেয়েদেরকে একটা বয়সের পরবর্তীতে তাদেরকে বিবাহর জন্য ঠেলে দেওয়া হতো, বিয়ে করিয়ে দেওয়া হতো বাড়ি থেকে, যে আমরা পরবর্তী এডুকেশন তোমাদের করাতে পারবো না, তোমরা বিয়ে করে নাও। সেই জিনিসটা কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কমেছে। আমরা প্রত্যেকে জানি যে নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, আজকাল কিন্তু মেয়েদেরকে আমরা বিভিন্ন বিজনেস ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত দেখতে পারি। আজকালকার মেয়েরা কিন্তু ফ্লাইট চালাচ্ছে, আজকালকার মেয়েরা কিন্তু রাজনৈতিক জায়গায় একদম শীর্ষে বসে আছেন। এবং হ্যাঁ, আবারও বলছি মেয়েরা, তাহলে সেখানে এই যে জিনিসটা একটা ধাপ করে এগিয়ে আসে এটা তো আমাদেরকে তুলে ধরতে হবে। কিন্তু কি জানো তো, তুমি যে প্রশ্নটা আমাকে সর্বপ্রথম ছুড়ে দিলে সেই প্রশ্নটা এইভাবেই আসছে। আমি আবারও বলতে চাই যে একটা ছেলের সাথে আমি ঘুরে বেড়াচ্ছি বা 5 জন ছেলের সাথে আমি ঘুরে বেড়াচ্ছি, 5 জন ছেলের মধ্যে কোন একটা ছেলের মানসিকতা অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত নোংরা, সেই জিনিসটা আমার বা তোমার বোঝা ক্ষমতায় নেই। কারণ তুমিও একটা জায়গায় কাজ করো, সেই কোম্পানির মধ্যে যদি 10 জন কাজ করে, 10 জনের মধ্যে একজন যদি এরকম একটা নোংরা মানসিকতার লোক থাকে, সেই জিনিসটা তো আমি আশা করি তুমি এখনও বুঝতে পারোনি। কারণ তুমি যদি বুঝতে পারতে তুমি স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে কমপ্লেনটা করতে, তাই তো? তো আমরা তো তাদেরকে পুষে রাখতে কেউই চাই না, আমাদের নেচার তো সেটা নয়, আমাদের মা বাবার শিক্ষা সেটা নয়। আমাদের বাস্তবে এইটুকুনি শিক্ষা আমরা পেয়েছি, আমরা সেই ক্ষমতা পেয়েছি। প্রত্যেকটা নারীর হাতে, অন্তত বাংলায় যিনি বসে আছেন শীর্ষ পদে, উনি প্রত্যেকটা নারীর হাতে এই ক্ষমতা তুলে দিয়েছেন যে না, যদি তোমার গায়ে কেউ হাত দেয়, কেউ তোমার সাথে যদি দুর্ব্যবহার করে, তাহলে অন্তত তুমি গলাটা খুলে চিৎকার করে বলো। এই ক্ষমতাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকের হাত অবধি তুলে ধরেছে। তো সেই জিনিসটার মাধ্যমে আমি মনে করি অন্তত এরকম যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের চোখের সামনে আসছে। এরপরের স্টেপটা হচ্ছে অপরাজিতা বিলটা যখন পাশ হয়ে যাবে তখন আমরা দেখতে পারবো যে এইসব নোংরা মানসিকতার যে কিছু লোকজনরা রয়েছে তাদের শিরদাঁড়া কীভাবে কেঁপে ওঠে, এবং একবার যদি শিরদাঁড়া কেঁপে ওঠে তাহলে এইসব কথা ভাবার আগে ওরা দুবার ভাববে। এই জিনিসটাই এখন আমাদের বাস্তবে প্রয়োজন এবং এই জিনিসটাই একটা সমাধান হতে পারে বলে আমি মনে করি। কারণ মাথায় কি চলছে সেই জিনিসটার একটা সমাধান খুঁজে বের করা আমাদের দ্বারা, অর্থাৎ হিউম্যান দ্বারা পসিবল নয়, এটা স্পষ্ট। কিন্তু তাদেরকে যদি একটু চাপে রাখা যায়, ভয়ের মধ্যে রাখা যায়, সেই জিনিসটা ভারী প্রয়োজন। কারণ এখন হয়তো কোনোভাবে ওই বেরিয়ে যাব এই একটা ওদের মধ্যে মানসিকতা চলে এসছে। এইটা অপরাজিতা বিল যখনই পাশ হবে তার পরবর্তী থেকে আমরা দেখব যে তাদের প্রত্যেকের শিরদাঁড়া কীভাবে কাঁপছে। এবং যখনই সেই ঘটনাটা হবে অপরাজিতার পরে তুমি যখন ইন্টারভিউটা নিতে আসবে, আমি আশা করি যে এই বিষয় আর আমাদেরকে কোনো কথা বলতে হবে না, কারণ কোনো নারীদের গায়ে হয়তো এরকম হাত পড়বে না। আর যদি পরবর্তীতে দেখি কোনো একটা এরকম সিচুয়েশন ঘটে যে কারোর গায়ে হাত পড়ছেও, সেখানেও আমরা দেখতে পারবো যে প্রপার জাস্টিস ইজ গেটিং প্রিভেইলড। তো এইটা একদম স্পষ্ট কথা। কিন্তু কসবা থেকে IIM জোকা, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে কোনো ঘটনা নিয়ে অভিযোগ উঠে আসছে, সেখানে দাঁড়িয়ে শুধু ছাত্রী নয়, ছাত্রছাত্রী নির্বিশেষে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে না? দেখুন, নিরাপত্তা নিয়ে এইটা আমি আগেও একটা ডেসক্রাইব করেছিলাম যে আমি
তোমার যেই প্রফেশন রয়েছে সেই প্রফেশনেও কিন্তু তোমাকে বেশিরভাগ সময় বাইরে কাটাতে লাগে, এবং আমি যেই প্রফেশনে আছি অর্থাৎ পলিটিক্স, সেখানেও আমাকে বেশিরভাগ সময় বাড়ি থেকে বাইরে কাটাতে লাগে। এবার আমি তোমাকে একটা উদাহরণ আগেও তুলে ধরেছিলাম, সেটা হচ্ছে যে আমি ধরো রাত বিরেতে একটা ধাবায় গেছি খেতে, আর না হলে ওয়াশরুম ইউজ করতে। এরকম অনেক সিচুয়েশন আমাদের হয় যে রাত বিরেতে আমরা কোনো ধাবায় যাই ওয়াশরুম ইউজ করতে বা সেখানে খেতে, খাবার দাবার খেতে। সেখানে যদি আমার সাথে কেউ দুর্ব্যবহার করে এবং সেই ধাবায় উপস্থিত যে বাকি লোকজনরা রয়েছে তারা যদি মৌনব্রত পালন করে, চুপ করে থাকে, তাহলে কিন্তু তারাও সেই নোংরামিটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে কোনোভাবে। তাই জন্যে আমি বলি যে যখন আমাদেরকে এরকম এটা একটা সোশ্যাল ইস্যু, তো এটা একটা সোশ্যাল ডিজিজও বলতে পারো, তো এরকম একটা সামাজিক ব্যাধির সাথে যখন আমাদেরকে লড়াই করতে হচ্ছে, তখন সমাজকে যদি এক ধাপ আমরা উঠিয়ে নিয়ে আসতে না পারি, সেটা এডুকেশনের ক্ষেত্রে হোক বা সেটা সামাজিক উপস্থিতির ক্ষেত্রে, মানে অর্থাৎ সমাজে আমি যখন এরকম নোংরামি দেখবো আমি নিজের গলাটা চড়াবো, এইটুকুনি মানসিকতা যদি প্রত্যেকটা মানুষের মাথায় না আসে, তাহলে এটার সাথে লড়াই করা ভারী কঠিন। যে কথাটা তুমি বললে, মেয়েরাও হচ্ছে, ছেলেদের সাথেও এরকম অনেক আমরা সিচুয়েশন আমাদের চোখের সামনে উঠে আসছে, এবং বাস্তবে দিন শেষে আমরা প্রত্যেকে তো মানুষ। আমি মনে করি মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়, সত্যি তো কুকুর বিড়ালের তো আমাদের পাশে দাঁড়ানোর সেই ক্ষমতাটা নেই, ওদের তো মুখ নেই, ওদের তো কথা বলার সেই জায়গাটা ভগবান ওদেরকে দেয়নি। কাদেরকে দিয়েছে? মানুষজনদেরকে দিয়েছে, তোমাকে দিয়েছে, আমাকে দিয়েছে। তোমার যখন কোনো অসুবিধা হবে তখন যদি আমি গলা চাড়িয়ে নিলামের পাশে না দাঁড়াই, আমি কি করে এক্সপেক্ট করব যে উপাসনার যখন অসুবিধা হবে তখন নিলাম আমার পাশে এসে দাঁড়াবে? আমার কথাটা শুধু এখানে, কারণ তন্ময় ভট্টাচার্য বাবুর একটা ঘটনা আমরা দেখেছিলাম, সেখানে যিনি অভিযোগটা করেছিলেন উনি কিন্তু 4টে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, মানে তোমরা কিন্তু ওই 4টে স্তম্ভের একটা স্তম্ভ, তাই তো? তোমরা যদি সুরক্ষিত না হও তাহলে কি ভাবো তো যে একটা সাধারণ মেয়ে কী করে সুরক্ষিত হবে? এবার যখন এই সুরক্ষার কথাটা আমরা বলছি তখন আবার ওই বাংলা কেন্দ্রিক করে দেওয়া হবে। আমি একটা কথা বলছি স্পষ্ট ভাষায়, যে আমাদের ফেসবুকে যে কমেন্ট বক্সটা আসে, আমরা নিজেদের বক্তব্য রাখি, তো আমি নিজে একজন মেয়ে, আমি কোনো যুক্তি দিয়ে একটা বক্তব্য রাখলাম, সেই কমেন্ট বক্সটা যখন তুমি দেখবে তোমার সত্যি মানে তুমি চোখ সরিয়ে নিতে বাধ্য হবে। আমার কথাটা হচ্ছে, কেউ তো কমেন্ট করছে, যে অত নোংরা কমেন্টটা করছে সেও তো মানুষ, মানে মুখে কথা বলতে পারে, তারও দুটো হাত দুটো পা আছে, একটা মাথা আছে, একটা হৃদয় আছে তো আমার কথাটা হচ্ছে, ওনারা যখন এই জিনিসটা লিখছেন, কটা মানুষ অপোজ করছে সেটা দেখতে হবে। ওই অপোজ করার সংখ্যা যেদিন বেড়ে যাবে সেদিন আমার সমাজ শুধরে যাবে, এবং সেই জিনিসটার অপেক্ষায় আমরা প্রত্যেকে আছি। এই জিনিসটার জন্য যেটা প্রথম স্টেপ, সেটা হচ্ছে অবশ্যই এডুকেশন। সেই এডুকেশনের মাধ্যমটা কিন্তু অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বরাবরই। তাই জন্যেই আজকে আমরা আগে যত সংখ্যক মহিলারা শিক্ষিত হতো তার থেকে অনেক বেশি সংখ্যা এখন আমরা বাংলায় দেখতে পারি। তাই আমার কথাটা হচ্ছে যে নিজেদেরকে আমাদেরকে একটু বদলাতে হবে, জানেন তো। কারণ ধরো নিলামের সাথে একটা অসুবিধা হলো, বা আমার সাথে হলো, বা যে কোনো দ্বিতীয় তৃতীয় কোনো একটা বোন বা মেয়ের সাথে যদি কোনো অসুবিধা হয়, তখন যদি আমার কোনো একটা ভাই পাশে না দাঁড়ায়, যাকে হয়তো আমি চিনি না, কিন্তু আপনার ওই বোনটার পাশে দাঁড়ানো কিন্তু কর্তব্য। এই কর্তব্যটা যেদিন আপনার এবং আমার প্রত্যেকের মাথায় ঢুকে যাবে, দেখবেন না কোনো ভাই হেনস্থা হচ্ছে, না কোনো বোন হেনস্থা হচ্ছে, এবং স্বাভাবিকভাবে আমার বাংলা হোক বা আমার ভারতবর্ষ, সবাই খুব সুন্দরভাবে বাঁচছে। এবং এই জায়গাটা আমাদের খুব জরুরি, কারণ আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সবাই সব কিছু নিয়ে রাজনীতি করতে শুরু করে দিচ্ছে। এই যখন কলেজের কথাটা তুমি তুললে, কলেজের মধ্যে আমি একটা ঘটনার কথা তোমাকে একটু তুলে দিতে চাই, সেটা হচ্ছে নন্দীগ্রামে একটা কলেজে ঠিক এরকম ঘটনাই ঘটেছে, এবং ওইটা ঠিক 2 দিন আগের ঘটনা, এবং গতকাল আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি। নন্দীগ্রাম বাজকুল মহাবিদ্যালয়, সেখানে একটা মহিলাকে রীতিমতো পেটানো হয়েছে। আমি জাস্ট রেকর্ডিংটা যতটা শোনানো যেতে পারে। তো দেখার পরে ও আমাকে এসে ওইখানে গেটের কাছে, মানে বেরোনোর আগেই আমাকে মারে, আমাকে এইখানে মেরেছে। তারপরে রাস্তায় যাওয়ার পরে ওইখানে বাস স্ট্যান্ডে বাস ধরবো, তো ওইখানে যাওয়ার আগে ওইখানেও আবার আমাকে মেরেছে, আনাড়িভাবে মেরেছে আমাকে। তারপরে আমি ব্যাকে এখানে এসেছি। ওই ছেলেটাকে তুমি চিনো? হ্যাঁ চিনি, আমাদের কলেজেই পড়ে। ও কোনো পার্টির সঙ্গে যুক্ত আছে? হ্যাঁ, বিজেপি পার্টি করে। বিজেপি পার্টি। আচ্ছা, শুনলেন, প্রশ্ন করা হলো যে ও কোনো পার্টির সাথে যুক্ত আছে, তখন বলা হলো বিজেপি পার্টি করে। আচ্ছা, 2 দিন আগে শুভেন্দুবাবুকে গলা চাড়িয়ে অনেক কথা বলতে শুনছিলাম। তৃণমূল ছাত্র পরিষদের উনি 50 জনের একটা লিস্ট করেছিলেন, বলছিলেন যে কি জানো, হ্যাঁ অস্থায়ী কর্মী, এবং শুধুমাত্র তাই না, তার পাশে একটা বিশেষণ উনি অ্যাড করেছিলেন, সেটা হচ্ছে ওই কি বলবো, না 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 একদমই নয়, সেই যেই ট্যাগটা উনি যোগ করেছিলেন সেটা হচ্ছে ভাইপো বাহিনী, ভাইপো গ্যাং। তো আমি সেই ভাইপো গ্যাংয়ের কথা, উনি 50 জনের নাম সেখানে উল্লেখ করলেন। আচ্ছা, এই যেই
লোকটার কথা, দাদাটার কথা, এই যেই বোনটা বলছে, এটা ঠিক কার গ্যাং আপনি আমাকে একটু বলবেন? কারণ ওনাকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, যিনি এই ইন্টারভিউটা মেয়েটার নিচ্ছিলেন, ওনাকে বলা হয়েছে যে ওই দাদাটা কিন্তু বিজেপির সাথে যুক্ত, এবং যেই জায়গাটায় ঘটনা ঘটেছে সেই জায়গাটা, সেই বিধানসভাটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি নন্দীগ্রাম বিধানসভা কার, শুভেন্দু অধিকারীর। তাহলে ঠিক এরকম সমান ঘটনা, যেটার বহুবার এক্সাম্পল আমি তুলে ধরেছি, সেটা হচ্ছে নন্দীগ্রামে আরজি করার সময়তেও এরকম একটা ঘটনা ঘটেছিল, যে একজন মানুষকে অর্ধনগ্ন করে রাস্তায় দৌড় করানো হয়েছিল। একটার পর একটা এরকম বহু ঘটনা ঘটেছে। কিন্তু বিষয়টা কোথায় এসে দাঁড়াচ্ছে জানো তো, যে সব কিছুই না সিলেক্টিভ প্রতিবাদ হয়ে যাচ্ছে। যতদিন এই সিলেক্টিভ প্রতিবাদের মহল থেকে আমরা বেরোতে না পারবো, ততদিন এরকম নোংরামিগুলো হতে থাকবে। কারণ কেউ একজন আমাকে হেনস্থা করবে, বলবে যে না ও তৃণমূল করে, ওকে হেনস্থা করার অধিকার আমার আছে, বা কেউ একজন হয়তো বলবে যে ঠিক আছে ও তো অত ক্ষমতায় নেই, ওকে একটু হেনস্থা করে আসি। এই যেই নোংরামি মানসিকতা থেকে যদি আমাদেরকে বেরাতে হয়, এই সিলেক্টিভ প্রতিবাদ থেকে আমাদেরকে বেরাতে হবে, এবং বাস্তবে তৃণমূল কংগ্রেস সেই পথটা দেখাবে। কেন বলছি? কারণ মনোজিতের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা লিঙ্ক আপ খুঁজে বের করার চেষ্টা হয়েছিল বহুবার, তৃণমূল ছাত্র পরিষদ করে। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের স্ট্যান্ড স্পষ্ট করে দিয়েছে, খুব সুন্দরভাবেই স্পষ্ট করে দিয়েছে যে ক্রিমিনাল একজন ক্রিমিনালই হয়, এবং সেই জিনিসটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ও কোন এক আমলে তৃণমূলের সাথে যুক্ত ছিল, তার পরবর্তীতে কিন্তু সেটা নয়। সেই জিনিসটাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের দ্বারা। এবং আবারও বলছি, তৃণমূল কংগ্রেস কিন্তু বাস্তবে শুদ্ধিকরণে বিশ্বাসী, এবং সেই শুদ্ধিকরণ আমরা করে দেখিয়েছি, এবং আগামী দিনেও আমরা সেই জিনিসটা করে দেখাবো। কিন্তু এই ক্ষমতাটা বিজেপি কংগ্রেস দেখাতে পারবে তো, সিপিএম দেখাতে পারবে তো, শুধুমাত্র সেটার অপেক্ষা। কারণ যখন ওই মহিলা এবং পুরুষ দুজনের কথাই বলছি, তখন যেমন মনোজিতের মতো রেপিস্টের কথা চলে আসছে, স্বাভাবিকভাবে কিন্তু স্বপ্নদীপ বলে যেই ছেলেটা নিজের জীবনটা হারালো, তার কথাটাও কিন্তু চলে আসছে, তাই না? আর সেই ঘটনাটা ঘটেছিল কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে। যাদবপুর ইউনিভার্সিটির যে মেন ছাত্র সংগঠন রয়েছে, সেই সংগঠনের নাম না হয় আমি এখানে নাই বা করলাম, কারণ আমি সত্যি গোটা সংগঠনকে কালিমালিপ্ত করা পছন্দ করি না, ব্যক্তি বিশেষকে কালিমালিপ্ত করা পছন্দ করি এই কারণেই, কারণ যদি ব্যক্তি বিশেষ কোনো অপরাধ করে, সেই ব্যক্তি বিশেষকে তুলে আনাটা ভীষণভাবে জরুরি। কোনো এক পুরুষ যদি কারোর সাথে দুর্ব্যবহার করে, গোটা পুরুষ জাত কিন্তু রেপিস্ট হয়ে যায় না। আমি স্পষ্ট ভাষায় এটা বলতে চাই যে বিজেপির বরাবরই এজেন্ডা এটা থেকেছে যে কোনো একটা ধর্মের মানুষ যদি কোনো একটা ভুল করে, সেই জিনিসটা গোটা ধর্মের দিকে কালিমালিপ্ত করে তারা রাজনৈতিক বেনিফিট নেওয়ার চেষ্টা করে। ঠিক সমান জিনিসটা এই মনোজিতের বিষয়তেও হচ্ছে, এবং সমান জিনিসটা ওরা, আমি আবারও বললাম, আইআইএমের যে ঘটনাটা নিয়ে তুমি আমাকে প্রশ্নটা ছুড়ে দিলে, সেই ঘটনা স্থলে যদি তৃণমূল ছাত্র পরিষদ, যদি অন্য কোনো পার্টি সেখানে উপস্থিত থাকতো, খুব সুন্দরভাবেই তারা চেষ্টা করছে তৃণমূল ছাত্র পরিষদের গায়ে আবারও একটা কালি লাগানোর প্রচেষ্টা কিন্তু চলছে। এর পরবর্তীতে তৃণমূল কংগ্রেস কিংবা শাসক দলকে তারা কালিমালিপ্ত করতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে। দেখো, এইটা পুরোপুরি তো সিচুয়েশনাল বা সার্কামস্ট্যান্সিয়াল, তো সেখানে দাঁড়িয়ে সেই সময় কি সার্কামস্ট্যান্সেস আসবে এবং সেই সময় শুভেন্দুবাবুর মাথায় কি ক্যারা চাপবে, তো সেই জিনিসটা বোঝা আমার দ্বারা কিন্তু ভারী কঠিন। কারণ আমি আবারও বলছি, আমি কিন্তু হাত দেখতে পারি না, মানে সেই জিনিসটা আমার শেখা হয়নি, অ্যাস্ট্রোলজি আমার পড়া হয়নি। তো সেই জিনিসটা যদি আমি জানতাম, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারতাম। কিন্তু হ্যাঁ, ওদের রাজনীতিটা যেই দিকে গড়াচ্ছে, যতটা নোংরামির দিকে গড়াচ্ছে, সেটা দিয়ে যদি তুমি আমাকে আন্দাজ করতে বলো, তাহলে আমি মনে করি হ্যাঁ। কারণ ওরা প্রত্যেকটা বিষয় নিয়ে বারবারই সব কিছুকেই রাজনৈতিক আঙিনায় টেনে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, এবং আগামী দিনেও করে চলবে, এই জিনিসটা আমি বিশ্বাস করি। কারণ এইটুকুনি বিশ্বাস আমার বিজেপির উপর আছে। সর্বক্ষেত্রেই তো দেখলাম, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী রাস্তায় বেরাচ্ছেন, পুতুল জ্বালাতে বেরাচ্ছেন, রাস্তায় প্রতিবাদ করতে বেরাচ্ছেন, কিন্তু ওই পুতুলের মধ্যে কোনো পুতুলের গায়ে কিন্তু বৃজভূষণ সিংয়ের নাম লেখা নেই, ওই পুতুলের মধ্যে কোনো পুতুলের গায়ে কার্তিক মহারাজের নাম লেখা নেই। কি সুন্দরভাবে ওই রেপিস্ট, মানে অর্থাৎ ক্ষমা করবেন, রেপের এরকম গুরুতর অপরাধে যিনি অভিযুক্ত, ওনাকে বিজেপিরা বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছেন। এবং এই জিনিসটাই হয়তো তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে একটা বিশালভাবে দুটো আলাদা দিকে রাখে, অর্থাৎ অপোজিট করে তোলে। পার্থক্য এটাই হয়তো বিজেপি এবং তৃণমূলের, যে অন্তত তৃণমূল কংগ্রেস এই জিনিসটা করে না। তৃণমূল কংগ্রেস দোষীকে দোষী বলতে জানে এবং তাদের শাস্তির জন্য মরিয়া চেষ্টা করতে জানে। আমরা স্পষ্ট ভাষায় আগেও বলেছিলাম যে আমার দলের যিনি সুপ্রিমো, তিনি একজন মহিলা, এবং সেই মহিলা আমাদেরকে শিখিয়েছেন, আমাকে শিখিয়েছেন, কেউ যদি আমার গায়ে হাত দিতে আসে, ঘুরিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারতে দুবার তুমি দ্বিধাবোধ করো না। এবং হ্যাঁ, অবশ্যই তাকে সে কোন দল করে সেটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। এটা আমার তৃণমূল কংগ্রেসের নেত্রী, সভানেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। এইটুকুন গোটা স্টেটমেন্টটা আমার কাছে স্পষ্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।